স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, পশুর হাট নিয়ন্ত্রণে পুরনো ধারা। শিশু হত্যার দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ পল্লবীতে। ধর্ষণের পর শিশু হত্যা নিয়ে সারা দেশ জুড়ে যে বিক্ষোভ উত্তাল, এ নিয়ে প্রতিবেদন আছে। দেশের সব জেলায় হাম মৃত্যু বেড়ে 500 ছুঁই। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, হাম কেড়ে নিল 500 প্রাণ, এত শিশু মৃত্যুর দায় কার? বিআইডব্লিউটিতে আধিপত্য বিস্তার, রাব্বির রাজার দাপট্যে তছনছ নিয়মনীতি এবং শিশু রামিসা হত্যা বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে মানুষ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, নৃশংস খুন ধর্ষণে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সারা দেশে। আগামীকালের মধ্যে চার্জশিটের ঘোষণা। ঘাতকের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী। বিচারক সংকটে আদালতের কার্যক্রমে স্থবিরতা এবং ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের জোর কূটনৈতিক তৎপরতা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হামে শিশু মৃত্যু 500 ছুঁই। রামিসা হত্যার বিচার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছেই। ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত, এটি সিলেটের ঘটনা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, প্রতিষ্ঠান দখলে নিতে পুলিশের সঙ্গে মিলেমিশে মিথ্যা মামলা, এটি বিশেষ প্রতিবেদনে, অর্থাৎ জুলাইয়ের হত্যা মামলা নিয়ে বিশেষ প্রতিবেদনের আজকে এটি প্রকাশিত হয়েছে। আজ 30 সালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিশু ধর্ষণ হত্যা সহ নিষ্ঠুর অপরাধ বাড়াচ্ছে মাদক। ভয়ঙ্কর অপরাধী তৈরি নেপথ্যে মাদক, বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা, এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, বলছেন আইনজীবীরা। রামিসা হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, অভিযানে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ। বাকুলিয়ার পর আগ্রাবাদেও অবরুদ্ধ পুলিশ। মাদক কারবারির ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত। ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ, সড়ক অবরোধ। হাম ও উপসর্গে 68 দিনে 499 শিশুর মৃত্যু। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মামলায় সাজা কম, খালাসের হার বেশি। নারী ও শিশু নির্যাতন মামলার যে চিত্র, এ নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। এবং ঈদযাত্রায় এবার উত্তরবঙ্গ ও সিলেটের পথে বড় শঙ্কা, অর্থাৎ ঈদযাত্রায় যেসব ভোগান্তি, তা নিয়ে একটি প্রতিবেদন আছে আজকের পত্রিকায়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, স্বপ্নের ঘরে দুঃস্বপ্নের জীবন। আশ্রয়ণ প্রকল্পের যেই প্রকল্পটি ছিল, এই নিয়ে যেই বিশেষ প্রতিবেদন আছে বাংলাদেশ প্রতিদিনে। সাইকোপ্যাথের বলি শিশুরা, অপরাধীদের আচরণ সিরিয়াল কিলারের মতো। 4 মাসে ধর্ষণের পর 9 শিশু হত্যা এবং ধর্ষণ 75 জনকে। রামিসার জন্য কাঁদছে সবাই, বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে একটি প্রতিবেদন আছে। মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। নতুন চুক্তির ক্ষেত্রে পানি বন্টনের ভিত্তি নির্ধারণ নিয়ে জটিলতা। এবং ঈদযাত্রায় হামের সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, জীবন দিলেন তবু ছিনতাইকারীকে ছাড়লেন না র্যাব সদস্য ইমন। শিশুদের উপর কেন এই নৃশংসতা? এবং প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর বিচার নিয়ে আশ্বস্ত রামিসার পরিবার। রায় হয়, সাজা ঝুলে থাকে, এ নিয়ে আছে মানব জমিনের প্রতিবেদন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, বিশেষ প্রতিবেদন, ডেপ্ট ক্লক টিক্স অন ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল এবং গভর্নমেন্ট টু পুল আউট অফ $5.5 billion IMF লোন ডিল। নিউ এজের প্রধান শিরোনাম, লন্ডারিং থ্রু ক্রিপ্টো লিভস বাংলাদেশ, চেজিং শ্যাডোজ। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক মাইনুল আলম। বলছিলাম যে শিশু ধর্ষণ হত্যা, রামিসা, ছোট্ট রামিসাকে ধর্ষণ এবং হত্যার যে বিচারের দাবিতে পুরো দেশ জুড়ে বিক্ষোভ উত্তাল। এই যে বলাই হচ্ছে বেশ কয়েকটি পত্রপত্রিকা, যে মামলায় হয় সাজা কম, খালাসের হার বেশি, এটি কি আসলে যে অপরাধীদের বিচার না হওয়াই কি আসলে এই ধরনের অপরাধ বাড়ার মূল কারণ? অবশ্যই। কেন এই ধরনের ঘটনা ঘটছে, এটা যদি আপনি জানতে চান কিংবা বিশ্লেষণ করেন, দুটো ব্যাপার আমি দেখি। একটা হচ্ছে, এ ধরনের অপরাধের সুনির্দিষ্ট আইন আছে, বিচারের বিধান আছে। যখন ঘটনা ঘটে, মনে করেন 1 বছর আগে, 2 বছর আগে, 6 মাস আগে, 5 বছর আগে যে হত্যার ঘটনাগুলো ঘটেছে, ধর্ষণের ঘটনা, নারী ও শিশু হত্যা ধর্ষণের ঘটনা ঘটেছে, তখন কি হয়েছে? খুব তোলপাড় হয়েছে, গ্রেপ্তার হয়েছে, চার্জশিট হয়েছে। এরপর যখন বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের দুর্বলতা, মানে পুলিশ বাদী হয়ে যে মামলাটা পরিচালনা করে, অভিযোগ উত্থাপন করে শুনানি পর্যায়ে, তখন বলে তথ্য প্রমাণের অভাবে এটা দুর্বল হয়ে যায়, যার ফলে কাঙ্ক্ষিত যে অপরাধের যে বিচার বিধান অনুযায়ী যে সাজা প্রাপ্তির যে বিধান রয়েছে সেটা হয় না। কারণ হচ্ছে এক পর্যায়ে মামলাগুলো ঢিলেঢালা হয়ে যায় এবং এগুলো আগায় না। সুতরাং
প্রসিকিউশনের দুর্বলতা, গাফিলতি, ব্যর্থতা বলবো। তার উপর আছে যে এটাকে এগিয়ে নেওয়ার জন্য যে ক্ষতিগ্রস্ত পক্ষ, ভিকটিম পরিবার যারা এগিয়ে যাবে, তাদের যে অবস্থা, সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা, তারা আর এটা সইতে পারে নিরাপত্তার না। ইস্যুটি থাকে, আপনি নিজের মাঝে দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে এখানে, দীর্ঘসূত্রিতার ব্যাপার। তবে যেহেতু এই আইনটা আছে, এটা খুব কঠিন একটা আইন ছিল। আমি মনে করি যে 15-20 বছর আগে প্রণীত যে আইনটা, এটা আবার ভেবে দেখা দরকার। শিশু হত্যা হলে কতদিনের মধ্যে চার্জশিট, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কিংবা আইনমন্ত্রী বলেছেন এতদিনের মধ্যে বিচার হবে, কালকের মধ্যে চার্জশিট হবে, এরপর বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এটা বলতে হবে কেন? এটা অটোমেটিক, ল উইল টেক ইটস ওন কোর্স, আইনি প্রক্রিয়ায়, এবং পুলিশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগুলো বিচার, তদন্ত, অনুসন্ধান এবং যা যা করার করতে হবে। রামিসার রামিসাকে হত্যাকারী, ধর্ষণকারী, অপরাধী তার স্ত্রী ধরা পড়েছে, এটা খুব ভালো, এটা স্বস্তিকর। কিন্তু এরপর কি হবে? এরপর বিচারটা আমরা চাই এবং শাস্তি চাই। আপনি জানেন ফেনীর নুসরাতের ঘটনা, বহু বছর আগে, এমন অনেক ঘটনা আমরা ভুলে যাই, বলতে পারি। কে? মাগুরার আসিয়া, এই অন্তর্বর্তী সরকারের আমলে, যাকে হেলিকপ্টারে নিয়ে আনা হয়েছে, ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, সিএমএইচে মারা গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে বিচার ব্যবস্থার যে সংস্কারের কথা আমরা শুনে আসছি, এটা হচ্ছে সংস্কার। একটা আইন থাকবে, সে অনুযায়ী রামিসার বাবা যখন বলেন যে আমি বিচার চাই না, আসলে আপনারা বিচার, কথা উনি বলেছিলেন তাৎক্ষণিকভাবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাত 10টায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ অনেককে নিয়ে তার বাসায় গেছেন এবং তার বোনের দায়িত্ব নিয়েছেন এবং বিচারের ব্যাপারে পূর্ণ আশ্বাস দিয়েছেন, নিশ্চয়তা। তার পরিবারও এখন আশ্বস্ত। তা এখন ঢাকার বুকে, মিরপুরে এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, আমরা রোমহর্ষক এই ব্যাপারটা শুনেছি। কিন্তু এর যে সামাজিক প্রতিক্রিয়া, আপনি চট্টগ্রামের একটা ঘটনা ঘটেছে, মাদারীপুরে হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে এবং এগুলো তৎপর হতে হবে এবং জিরো টলারেন্স। না হয় এই সমাজ, এই আমাদের 49% যদি নারী হয় কিংবা 50% নারী হয়, তার যদি 33% যদি শিশু হয় এবং শিক্ষার্থী হয়, আমিও নারী সন্তানের পিতা, আপনিও আছেন, সবার মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে। আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, মূল্যবোধের যে ঘাটতি, এগুলোর কারণে এই ঘটনাগুলো ঘটছে। এই যে সাইকোপ্যাথের বলি, সমাজবিজ্ঞানীরা বলছে যে সমাজে যখন অস্থিরতা বিভিন্ন দিকে চলে, তখন কিছু মানুষ হতাশ হয়ে, কিছু বিকৃত রুচি, বিকৃত মানসিকতার মানুষ, তাদের মধ্যে যে পশুত্ব, এই যে নরত্ব, এগুলো যে উজ্জীবন হয়, এই জন্য এই ঘটনা। নীতি নৈতিকতা বিবর্জিত সমাজ, নীতি নৈতিকতার বাইরে আমরা যখন বেশিভাবে চলে যাচ্ছি, আমরা আর্থিকভাবে বিভিন্নভাবে যখন চলে যাচ্ছি, তখন এই ব্যাধিগুলো উপরে আসে। এবং এই কারণে সমাজে এই অস্থিরতা এবং এই যে ক্ষয়, এটা কিন্তু একটা সমাজের ব্যারোমিটার। কারণ তোমার বাংলাদেশে, তোমার ঢাকা শহরে, তোমার সমাজে আমাকে একজন যদি বলে যে 8 বছরের 10 বছরের শিশুর জীবন নিরাপদ না, সে স্কুলে যাবে, সে রেডি হচ্ছে, তাকে পাশের বাসা থেকে নিয়ে, মা খুঁজে পাচ্ছে না, পাশের ফ্ল্যাট থেকে, নেক্সট ডোর নেইবার। সুতরাং এখানকার যে ফ্ল্যাট কালচার, যে সামাজিক যে সিস্টেম দাঁড়িয়েছে, এটাও আমাদের ভাবা দরকার। এবং এই ঘটনা ঘটেছে, ধর্ষণ করেছে স্ত্রী সহ, তাকে এরপর কুপিয়ে মাথা আলাদা করে এভাবে টুকরো টুকরো করে মেরেছে। স্ত্রী আবার তাকে পালিয়ে যাওয়ার, স্বামীকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সুতরাং কি একটা অবস্থা দেখেন। ব্যাপারটা হচ্ছে যে এটা সামাজিক অবক্ষয়, এবং আমার দেশে, আমার এই সমাজে ছোট্ট শিশু, নারী কিংবা এই যে এরা নিরাপদ না, এরা নিশ্চিন্তে শিক্ষা জীবন, স্কুলে যেতে পারে না, খেলতে পারে না, এরা কোথাও নামতে পারে না, টিচারের কাছে যেতে পারে না, এরা বেড়াতে যেতে পারে না, নিরাপত্তাহীনতা। সুতরাং এই বিষয়গুলো কি দরকার? তাহলে নৈতিক অবক্ষয়ের জন্য, এই যে নীতি নৈতিকতার অভাব, এর জন্য কি দরকার? মানবিক শিক্ষা দরকার, মূল্যবোধের শিক্ষা দরকার। একটি বিষয় বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে মাদক এই জায়গায় যে এই ধরনের, কি বলবো, মানে একেবারে নীতি নৈতিকতা বিবর্জিত এসব আচরণের জন্য মাদকও একটা বড় কারণ। এখানে বেকারত্ব ব্যাপার, মাদকের প্রসার দরকার, প্রসার বন্ধ করা দরকার। মাদক যে বাড়ছে, মাদক একটা শ্রেণীকে শেষ করে দিয়েছে, একটা প্রজন্মকে, বিশেষ করে তরুণ, এবং এক ধরনের ট্রেডার দাঁড়িয়ে গেছে। শুধু কি আমরা টেকনাফ সীমান্ত, মিয়ানমার সীমান্ত, ভারত সীমান্তে বলবো? এটা সমাজে, ঢাকা শহরে আপনি চারদিকে একটু চোখ খুলে তাকান, চাইলেই
পাওয়া সম্ভব। মাদকের ট্রেডিং হচ্ছে, মাদকের সরবরাহ এবং পাচার হচ্ছে, মাদক হাত বোতল হচ্ছে, যারা যারা কেনা জানছে, আপনি আমি বলবো না জানবো না, কিন্তু যারা জানা মাদক সেবী ওরা জানে ওই জায়গায় পাওয়া যাবে। সুতরাং এটা বন্ধ করতে হবে। এই যে ট্রেডিং এবং এই যে রুট, এই যে মাদকের চলাচল, অবাধ চলাচল, দ্রুত গতিতে মানুষের চেয়ে মাদক চলছে এবং পৌঁছে যাচ্ছে যাদের কাছে, এটা ধরা দরকার। এবং মাদক বিরোধী আইন, সন্ত্রাস বিরোধী আইন, কিংবা এই যে ধর্ষণ, হত্যা, শিশু হত্যার উপর আলাদা আইন যা আছে, এটাকে যুগোপযোগী করে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে পুলিশের দায়িত্বটা বেশি। এই যে আমরা যে থানার মধ্যে বসবাস করি, ওই পুলিশ থানা, তারা জানে কোথায় কোথায় মাদকের কারবার হয়, এটা ব্যবস্থা করতে হবে। তার উপর যে সামাজিক অবক্ষয়ের কথা বললাম, যে এটা শিক্ষা, পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এগুলো দেখতে হবে। জি, একটু হাম পরিস্থিতির দিকে যদি দৃষ্টি দেই, জানেন যে দেশের সব জেলায় এখন হাম, মৃত্যু বেড়ে 500 ছুঁই 68 দিনে 499 শিশুর মৃত্যু। যুগান্তর একটি প্রতিবেদনও করেছে, আজকে শিরোনামটা তাদের এরকম যে এত শিশুর মৃত্যুর দায় কার আসলে? দায় তো অবশ্যই। হামের জন্য টিকা দেয়া হয়, টিকা দেয় সরকার, জনগণকে বলে আপনার সন্তানকে নিয়ে হামের টিকার ব্যবস্থা করুন। সরকারি হাসপাতালগুলোতে যুগ যুগ ধরে করে আসছে এবং এটা ধারাবাহিক অব্যাহত প্রক্রিয়া। আপনি অন্তর্বর্তী সরকারের এই দায় শতভাগ। ইউনিসেফ প্রধান কি বলেছে? 10 বার সরকারকে বলেছি, 5 বার চিঠি দিয়েছে, 5 বার চিঠি দিয়েছি। আমি বলেছি যে ইউনিসেফের ডিরেক্টর, কান্ট্রি ডিরেক্টর বলেছে, সংবাদ সম্মেলন করে বলেছে, এর পাল্টা জবাব কি আমরা পেয়েছি? এখন এই সরকার এসছে, এই সরকার তাৎক্ষণিকভাবে কিছুটা জরুরি ম্যানেজমেন্ট করছে, কিন্তু হামের যে ম্যানেজমেন্ট, সেটা টিকা দেয়া এবং এটা যে রুটিন ভিত্তিক MMR বুস্টার সিরিজ যে টিকাটা দেয়া হয় সন্তানদেরকে কিংবা শিশুদেরকে, এটা একটা কার্ড দেয়া হয় এবং হসপিটালে, ক্লিনিকে, সব জায়গায় এটার ব্যবস্থা আছে। এখন টিকার জোগাড় নাই, টিকা আনতে পারেনি, আনেনি, কিংবা সরকার এটা জানতো না। এটা অন্তর্বর্তী সরকারের এই দায়। 500 শিশু এখন মারা গেল। এটা বোধহয় করোনায় এত লোক মারা যায়নি আমাদের, সম্ভবত 300, 350 এরকম লোক মারা গেছে, আমি মনে করতে পারছি না। কিন্তু এটা তো একটা মহামারী আকার দেখা দিয়েছে। প্রতিটি হাসপাতালে হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, কিন্তু বাস্তবে এখনো হয়নি। আপনি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কথা আমি আজকে সকালে আমি বলছিলাম, আপনাকে আগে আলোচনা করছিলাম, নিউ ইয়র্ক টাইমস আজ সকালে আমি পড়ছিলাম এবং নিউ ইয়র্ক টাইমসে এটা খুব গুরুত্ব দিয়ে বলেছে যে বাংলাদেশে ডেডলি মহামারী মিজলস আউটব্রেক সিকেন্স থাউজেন্ডস অফ চিলড্রেন ইন বাংলাদেশ। তাই বাংলাদেশে মহামারী, এই ভয়াবহ এই হাম, এটা শত শত মানুষ, শিশুকে মেরেছে এবং হাজার হাজার শিশু আক্রান্ত হয়েছে। এই যে শিশু আক্রান্ত, হাম থামবে কোথায়? হামের এই ঘটনা কোথায় শেষ হবে? এই যে ঈদ যাত্রা শুরু হচ্ছে, আমি ভাবছিলাম যখন শিশুরা যাবে, বাবা মা পরিবারের সাথে যাবে, তখন কি পরিস্থিতি দাঁড়াবে? তখন যে উপসর্গগুলো শরীরে আসবে, তখন জরুরি স্বাস্থ্য ব্যবস্থায় সহায়তা নেবে কীভাবে? এই জন্য আমি অনুরোধ করব, প্রত্যাশা করব স্বাস্থ্য বিভাগের কাছে যে এই ঈদের জরুরি স্বাস্থ্য সেবা কিংবা হামের পরিচর্যা, চিকিৎসা দেওয়ার, টিকা যা এনেছে সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকের এখন দুরবস্থা, এগুলোকে সচল করতে হবে এবং প্রত্যেকটা হাসপাতালে, জেলায়, উপজেলায় এটা নিশ্চিত করতে হবে এবং ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্য সেবাটা এটা এই ঈদের 1 সপ্তাহ 10 দিন এটা করতে হবে, না হয় কিন্তু মহামারী থামবে না। তাহলে ঈদ যাত্রায় তাহলে একটা নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে। আমাদের চিন্তার বিষয়ে যে ঝুঁকি আছে, হাম আরও বিস্তৃত হবে। একটা হচ্ছে পরিবেশগত, আবহাওয়াগত, এটা খুব গরমে এটা খুব বাড়ে, আবার যখন বৃষ্টি হয় তখন একটু প্রশমিত হয়, কিন্তু এখনকার বৈশাখ মাস, এখন তো গ্রীষ্মকাল, তীব্র গরমের মধ্যে আমরা আছি। সুতরাং আগামী 2 মাস 3 মাস এরকম পরিস্থিতি থাকবে। আর জলবায়ু পরিবর্তনের কারণে এটা তো আপনি বলতে পারেন না গ্রীষ্মকাল চলে গেলে গরম চলে যাবে। আগামী 4 মাস থাকবে গরম, জ্যৈষ্ঠ মাস থাকবে, আষাঢ় মাস থাকবে, গরম থাকবে। সুতরাং এই বিষয়টা ভাবতে হবে। তার উপর ঈদের ছুটির পর আপনি জুন জুলাই অনেক স্কুলে কিন্তু ষান্মাসিক কি হাফ ইয়ারলি পরীক্ষা হয়, ষান্মাসিক পরীক্ষা হয়। সুতরাং আপনাকে এটা ভাবতে হবে এবং এই পরিকল্পনা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ সমন্বিতভাবে করতে হবে। কারণ শিশুদের আপনি দেখেছেন, অ্যাম্বুলেন্সে নেমে হাসপাতালে নিয়ে যাচ্ছিল বাবা, তার সন্তানকে মারা গেছে কোলে।
এক পরিবারের 2 ছেলে 2 হাসপাতাল, এটাও আপনি দেখেছেন পত্রিকায়। এর চেয়ে হৃদয় বিদারক। সুতরাং এটা রাষ্ট্রকে দায়িত্ব, এবং যারা দায়িত্ব এটাও বোধহয় আমার ভাবা উচিত। এবং বর্তমান সরকার ইতিপূর্বে সরকারের সব কাজকে বৈধতা দিয়েছে, কিছু কিছু কাজ বাতিল করেছে সংসদীয় ব্যবস্থার অধীনে, কিন্তু এটার একটা থর ইনভেস্টিগেশন করা উচিত এবং জানানো উচিত যে এই কারণে হামের এই পরিস্থিতি। বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে এবং এই কারণে, এই গাফিলতির কারণে পূর্ববর্তী সরকারের দায়ী, এটা বলা উচিত, স্পষ্টভাবে বলা উচিত। জি, আপনি জানেন যে গতকাল দিনের শেষ বেলায় এসে আরেকটি ঘটনা বেশ আলোচিত ছিল। ঝিনাইদহে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, ডিম নিক্ষেপ হয়েছে। তিনি অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদল যুবদল হামলা চালিয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে, তারপর থানায় মামলা নেওয়া হয়নি, তিনি সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন, তারপর মামলা হয়েছে, তিনি অভিযোগ করেছেন সেখানেও তাদের উপর হামলা হয়েছে। এই যে পুরো ঘটনাটি রাজনীতিতে একটি বাড়তি উত্তাপ ছড়িয়েছে। দেখুন, উনি জুমার নামাজের পরে ঝিনাইদহ একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছে। যে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটতে পারে, এটা পুলিশ কিংবা এই যে ধর্ষণের ঘটনা, এটা কি তাৎক্ষণিক ঘটেছে? এটা তো আর জানা ছিল না, কিংবা এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেটার প্রতিকার কি হয়েছে? এখন এটা প্রতিকার হচ্ছে, যদি আমরা রাজনৈতিক উত্তাপটা বেশি দেখি, রাজনৈতিক আলোচনা দায়, একটা পর্যায়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামানের এলাকা। আইনমন্ত্রী আসাদুজ্জামান ঝিনাইদহের একজন সংসদ সদস্য, শৈলকুপিকা। 22 থেকে 25 কিলোমিটার দূরে তার নির্বাচনী এলাকা, যে ঘটনাস্থল। এখানে জামাতের সংসদ সদস্য আছে ঝিনাইদহের 4জন এমপির মধ্যে আইনমন্ত্রী বিএনপির আসাদুজ্জামান আর 3 জন জামাতের। এবং ওখানে আমি দেখেছি যে স্থানীয় সংসদ সদস্য ছিলেন না, কারণ উনি তো এনসিপি নেতা, জামাতের এমপি থাকবে না, থাকলেও থাকতে পারে, উনি তো সরকারি কোনো পদেরও না, পদবিধারী না, উনি তার সাংগঠনিক কাজ, তার এনসিপির গুটি কয়েক সমর্থক ছিল। এবং ওখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে মসজিদে জুমার পরবর্তী সময়। তো এখন এখানে রাজনৈতিক উত্তাপটা বেশি, দায় দায়িত্ব দেওয়াটা বেশি, এবং অভিযোগ পাল্টা অভিযোগটা বেশি। এটা ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই উনি একজন রাজনীতিবিদ, ওনাকে নিরাপত্তা। কিন্তু কেন এটা হয়েছে, এটা বোধহয় রাজনীতিবিদদের ভাবা উচিত। তার বক্তব্য, তার বিভিন্ন মন্তব্য, তার বিভিন্ন গরম কথাবার্তায় কাউকে কাউকে ক্ষুব্ধ করতে পারে। আমি সুনির্দিষ্ট বলতে চাই না, কিন্তু এগুলো হতে পারে। দায়িত্বশীলতা, রাজনীতি যদি জনগণের জন্য হয়, দায়িত্বশীল হয়। উনি এক পর্যায়ে সরকার প্রধানকে নিয়ে যে ধরনের মন্তব্য অতি সম্প্রতি করেছেন, এটা কি কাউকে ক্ষুব্ধ করতে পারে না? আমি সমর্থন করছি না, কিন্তু এটা বলা উচিত, এটা ভাবা উচিত। এবং এই উত্তাপ, এই যে পাল্টা অভিযোগের চেয়ে আমার মনে হয় দায়িত্বশীল ভূমিকা স্থানীয় পুলিশ ব্যবস্থা নেবে, প্রশাসনকে নিতে হবে, জানিয়ে দিক এই কারণে হয়েছে। যদি কাউকে জিজ্ঞাসাবাদ করতে হয়, গ্রেপ্তারে আইনের আওতায় আনতে হয়, তাই আনবে। আমার মনে হয় সংবাদপত্র, গণমাধ্যমের চেয়ে সামাজিক মাধ্যমে বেশি তোলপাড় হচ্ছে, বেশি অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং ইচ্ছাকৃতভাবে কাউকে না কাউকে দায়ী করা হচ্ছে। এটা উচিত না। এনসিপির আরেকজন দায়িত্বশীল নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যখন বলেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ করতে পারবে না, এই ঘটনার জুলাই অভ্যুত্থানে আমরা দেখিয়েছি, মানে এই ধরনের মন্তব্য আসলে সজীব ভুঁইয়া বলেছে, আসিফ মাহমুদ বলেছে যে আমরা ভায়োলেন্স করতে পারি। জুলাই আন্দোলনকে ইঙ্গিত করলো উনি, তাই তো? এখন তো জুলাই আন্দোলন নাই, জুলাইয়ের মতো কোনো পরিস্থিতি নাই। এখন তো দেশে স্থিতিশীলতা, নির্বাচিত সরকার তার কর্মসূচি নিচ্ছে এবং জনগণের বিভিন্ন প্রয়োজনে সীমার মধ্যে, সীমিত ব্যবস্থার মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছে। তো আমাদের দেখা উচিত। মাত্র 3 মাস 3 দিন হলো আজকে, তাই না? 3 মাস 3 থেকে 4 দিন আমরা দেখি, কিন্তু উনি এখন আন্দোলনের হুমকি কিংবা ভায়োলেন্স চাইলে আমরাও পারবো, এটাও তো আইন বিরোধী কথা, তাই না? হয় কি, আমাদের রাজনীতিবিদরা, এই যে নব্য রাজনীতিবিদ যারা, তারা জুলাই আন্দোলনের মধ্যে উঠে আসা, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কথাবার্তা, আচরণ কিংবা মন্তব্য এটা উস্কানিমূলক হওয়া উচিত না, যাতে নতুন একটা অভিযোগ আসে, নতুন কোনো অঘটন ঘটে। এটা স্থিতিশীলতা দরকার, সব পক্ষকে দায়িত্বশীল আচরণ। অবশ্যই দায়িত্বশীলতার বাইরে আমি গণমাধ্যম করবো, আমাকেও দায়িত্ব, আপনাকেও দায়িত্ব হতে হবে। বাংলা ভিশন সব গণমাধ্যম আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। যার যার অবস্থান থেকে এই কাজটা করলে তাহলে হয় কি, ভুল ত্রুটিও উঠে আসে, সংশোধনের সুযোগ থাকে, পরিবর্তন করা যায় এবং ভালো করা যায়। আপনি দীর্ঘদিন ধরে কূটনৈতিক সংবাদ কভার করেন, আপনি সেই বিটের খুব সিনিয়র মানুষ। এই জায়গায় একটি বিষয়টা ছোট করে আলোচনা করতে চাই। বণিক বার্তার প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি শুনছিলেন, এই যে গঙ্গা চুক্তি, যেটা এই ডিসেম্বরে শেষ হবে, 26 সালের চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে, 30 বছর মেয়াদী বৈঠকও হলো। এই যে আজকে বণিক বার্তা যে প্রতিবেদনটি করলো, যে নতুন চুক্তির ভিত্তি নির্ধারণ নিয়ে এক ধরনের জটিলতা, এবং এ নিয়ে অনেক আলোচনা আছে। নতুন চুক্তির ভিত্তি কি? পানি আসে, পানির হিস্সা একটা বন্টন হবে, বাংলাদেশ শুষ্ক মৌসুমে কত পাবে,
পানিটা উপর থেকে আসে, আপার স্ট্রিম থেকে আসে, উজান থেকে আসে, ভাটিতে নামে, আমরা ভাটির দেশ, লোয়ার স্ট্রিমের দেশ। তো এখন এটা 96 সালে যখন যে প্রেক্ষাপটে চুক্তিটা হয়েছে, এটা চমৎকার একটা চুক্তি হয়েছে, এখন এটা নবায়নযোগ্য, নবায়ন করতে হবে। এজন্য কর্মকর্তা, টেকনিক্যাল পার্সন, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা করে এই চুক্তিটা এগিয়ে নিতে হবে ডিসেম্বরের মধ্যে, আর 4-5 মাসের মধ্যে এই কাজটা করতে হবে। ভিত্তি হচ্ছে প্রবাহ, পানির চ্যানেলটা কেমন, পানির প্রবাহর পরিমাণটা কেমন, তার উপর হিসেবে হবে। কিউসেক হিসাবে আপনি বলেন, ইউনিট হচ্ছে কিউসেক। এই কিউসেক যদি ওইভাবে আসে তাহলে বাংলাদেশ অর্ধেক পাবে। এটা হচ্ছে তখনকার ভিত্তি। এখনকার ভিত্তি হচ্ছে এর মধ্যে পানি আটকা পড়েছে পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের সরকার বাঁধ নির্মাণ করেছে, পানির প্রবাহে বাধা সৃষ্টি করেছে নিজেদের প্রয়োজনে, যদিও এটা আমাদের বলার কিছু নেই। কিন্তু আমরা তো এখানে গজলডোবায় যে পানিটা আসে এটা আমরা নিয়মিত চাই এবং এটা বন্টন নামার ঠিক করতে হবে। এ হচ্ছে প্রবাহের পরিমাণের উপর ভিত্তি, তার উপর আশপাশের জলবায়ু, পরিবেশ এবং প্রকৃতি যে বর্তমান যে পরিবর্তনশীল যে জলবায়ুর পরিস্থিতি আছে সেটাকে বিবেচনায় আনতে হবে। সুতরাং এখানে ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা বাংলাদেশের অবস্থান এবং এটা দ্রুত এগিয়ে নিতে হবে এবং দরকার হলে ওই মডেলকে পরিবর্তন করে 30 বছর আগের মডেল কিংবা ক্রাইটেরিয়াগুলো এখন প্রযোজ্য নাও হতে পারে, এটা বিশেষজ্ঞরা বলুক, করে একটা চুক্তির পর্যায়ে নিতে হবে। পাশাপাশি আপনি যেহেতু পানির প্রসঙ্গ আসলেন, সেটা ভারতের সাথে এবার নরেন্দ্র মোদীর দেবার পালা, ভারতের দিল্লি সরকারের দেবার পালা। পশ্চিমবঙ্গে একটা তাদের বিরুদ্ধ সরকার ছিল, এতদিন দেয়নি। এখন আমরা, তার দল পশ্চিমবঙ্গে জিতেছে, শুভেন্দু হয়েছে তার লোক, এবং তাকে এবার তিস্তাটা বাস্তবায়ন করতে হবে। যে ন্যায্যতার ভিত্তিতে এটা খসড়া তৈরি হয়েছিল, প্রস্তুত ছিল এবং বাধার মুখে এটা হয়নি, সে বাধা চলে গেছে, এখন এটা দেবার পালা। আমি এটাই দেখতে চাই, সামনে এটাই কাজ। বাংলাদেশ নতুন সরকার আমাদের ভারতের সাথে কাজ করবে। ভারত খুব উদারতা দেখিয়েছে, বাংলাদেশ ইতিবাচকভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফল করে এসেছে। সুতরাং এই কাজগুলো, পানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো দ্বিপাক্ষিক ক্ষেত্র আরো বিস্তারিত আলোচনা করা যায়, যে সীমান্ত, সীমান্তে থেমে থেমে এখন উত্তেজনা, সীমান্ত ভারতের যে প্রতিজ্ঞা ছিল, কমিটমেন্ট জিরোতে নেমে আসবে, সীমান্তে কোনো একটা কিলিং হবে না, কোনো লাশ পড়বে না, কিন্তু পড়ছে। এটাও বাংলাদেশ টেক আপ করবে। কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে এক ধরনের কাঁটাতারের বেড়াটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সীমান্তে যে ব্যবস্থাপনা আছে, কম্প্রিহেন্সিভ বর্ডার ম্যানেজমেন্ট একটা কাজ প্ল্যাটফর্মে এটা হয়ে আছে, আন্তর্জাতিক যে নিয়ম অনুযায়ী এটা প্রতিপালন করতে হবে। এখন মনে হয় ভারসাম্য, মর্যাদা, নৈতিকতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা নির্ধারিত হবে। এটা কি পানি বন্টন, সীমান্ত ব্যবস্থাপনা বলেন, বাণিজ্য বলেন, সব ক্ষেত্রেই হবে। জ্বালানি সহযোগিতা, প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা। ভিসা ইস্যু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানুষের অবাধ চলাচলকে আপনি রহিত করতে পারেন। ভিসা বিষয়টি কবে নাগাদ স্বাভাবিক হচ্ছে, ওইদিককার কূটনৈতিক সংবাদ কি বলে? ভারত আগ্রহী, বাংলাদেশ তো সকল ভিসা উন্মুক্ত করে দিচ্ছে, দিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই সব মিশন থেকে দিচ্ছে, মাদ্রাজ থেকেও দিচ্ছে। ভারতও ট্যুরিস্ট ভিসা এখনো দেয়নি, দিবে বলে মনে করছি, আমাদের রোগীরা যাচ্ছে। এক্ষেত্রে মেডিকেল ট্যুরিজমটা অব্যাহত আছে, কিন্তু স্বাভাবিক পর্যায়ে শিক্ষা ভিসায় আমাদের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভারতে পড়াশোনা করে। আমাদের ব্যবসায়িক যে কার্যক্রম, ব্যবসায়িক ভিসা খুব সীমিত আকারে দেওয়া হচ্ছে। মোরওভার সর্বোপরি যে পর্যটক ভিসা, সেটা দিতে হবে। একটি বিষয় একেবারে অনুষ্ঠান শেষ, একটি বিষয়টা আপনার মন্তব্য জেনে অনুষ্ঠান শেষ করবে, যে ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের যে আবার নতুন করে জোর কূটনৈতিক তৎপরতা, এই যে যুক্তরাষ্ট্র, যদিও ট্রাম্প এক একবার একই কথা, এর ভবিষ্যৎ কি আসলে? এর ভবিষ্যৎ, যুদ্ধ যে অ্যাফোর্ডেবল না, এটা ট্রাম্প নিজেই বুঝেছে, ইসরায়েলও বুঝেছে। আর ওই হাজার হাজার মাইল দূর থেকে এসে এখানে আপনি আক্রমণ করেছেন, একটা দেশকে আপনি পরাস্ত করতে চান, তার সামরিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে চান, তার রেজিম পরিবর্তন করতে চান, তার সরকার পরিবর্তন করতে চান। এটা তো ইম্পেরিয়ালিজম, আধিপত্যবাদ, সার্বভৌমত্বের উপর আঘাত। আমার এটা ব্যক্তিগত পলিসি, আমার এটা স্ট্রেট কথাবার্তা। এটা যখন লঙ্ঘিত হবে, তখন পৃথিবীতে দেশে দেশে এটার প্রতিবাদ হবে। আত্মরক্ষার্থে হচ্ছেও ইরান করেছে। এখন অনেকে বলে ট্রাম্প সব গুটিয়ে চলে যাচ্ছে, এখন ফেস সিভিংয়ের জন্য এক্সিট দরকার। পাকিস্তানকে ভর করেছে, কারণ পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক কার্যক্রমও আছে, বাণিজ্য আছে। সুতরাং পাকিস্তান উদ্যোগ নিয়েছে, প্রথম বৈঠকে এসেছে, পূর্ব শর্ত দিয়ে আলোচনা হয়নি,
পূর্বশর্তের কারণে আলোচনা হয়নি, কারণ এই পূর্বশর্তই সমস্যার তৈরি করেছে। ইউরেনিয়াম কিংবা পারমাণবিক শক্তি বন্ধ করতে কর্মসূচি বন্ধ করতে হবে এবং স্যাংশন থাকবে। সুতরাং এগুলো পূর্বশর্তের। স্থায়ী সমাধানের পথটা আসলে কতটা? স্থায়ী সমাধান হচ্ছে যে রাষ্ট্র তার কার্যক্রম অনুযায়ী চালাবে। যদি পারমাণবিক কর্মসূচি থাকে জাতিসংঘের মাধ্যমে সেটা করবে। এটা করেছে নরওয়েতে, অসলোতে শান্তি আলোচনা এটা হয়েছে, ওখানে স্থগিত করেছে। আমরা দেখেছি গত 8-10 বছর আগে। সেভাবে আগাতে পারে, কিন্তু আক্রমণ করে এবং হামলা করে সামরিক অভিযান চালিয়ে এটা এইভাবে পরাস্ত করা যাবে না। জি, আপনার কাছে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।